আজকে আমরা এই যে তিনটা ভোটার আমাদের এই অ্যাড্রেসে প্রবাসে বসে প্রথমবারের মতো ভোট দিচ্ছি। আচ্ছা, আমাদের এখানে ভোটে তো ভোটের রিটার্নিং অফিসার কেউ নাই, আমরা একা একা ভোট দিচ্ছি। ভোট যদি জালিয়াতি হয়, আচ্ছা অ্যাপে তো ভেরিফাই করা হ্যাঁ, এবং প্রত্যেকের অ্যাপে কিন্তু আমাদের ভেরিফাই করে আমরা হচ্ছে ভোট দিয়েছি। আর এই যে কুষ্টিয়া 3 আসনের ভোটার আমি, সো অ্যাপে গেলে আমাকে সব কিছু সেলফি, তারপরে আমার চেহারা সব কিছু ভেরিফাইড করার পরে আমি এই পজিশনে আসছি ভোট দেওয়ার জন্য। যেটা এই যে এরকম একটা খাম আমাকে পাঠানো হয়েছে বাংলাদেশ থেকে ইংল্যান্ডে, এই যে। সো এই খামের মধ্যে আমার প্রথমে গণভোটের এটা, সো ডেফিনেটলি গণভোটে হ্যাঁ ভোটটাই আমি দিব, কারণ আমরা, তুমিও হ্যাঁ ভোট, ওকে, তুমি হ্যাঁ ভোট, এটা আপনার ভাইয়ার, এটা আমার, আমারটা এখনো দেওয়া হয়নি। তো বেসিক্যালি হ্যাঁ ভোটটা আমরা দিচ্ছি সবাই, কারণ আমরা হচ্ছে পরিবর্তন চাই। কারণ ডেফিনেটলি সিস্টেম এখন যেরকম আছে সেটাকে পরিবর্তন করাটা অনেক জরুরি আমাদের মতে। সবথেকে বড় কথা হচ্ছে আমরা পরিবর্তনে বিশ্বাস করি, পরিবারতন্ত্রে না। সো হ্যাঁ ভোট দেওয়ার আমার প্রথম উদ্দেশ্য হচ্ছে, আমেরিকায় যেরকম সিস্টেম যে একজন 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, তো সেই সিস্টেমটা আমাদের বাংলাদেশেও হওয়া উচিত। যে প্রধানমন্ত্রী হতে হলে বা দল গঠন করেও সমস্যা নাই, কিন্তু প্রধানমন্ত্রী চেঞ্জ হইতে হবে। তো প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান একসাথে থাকতে পারবে না। সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস কেন? বিকজ একই পারসন যে একটা দলের প্রধান, সে আবার দেশেরও প্রধান কিভাবে হয়? কারণ তাহলে সে তো নিরপেক্ষ নাও হতে পারে। সবাই তো তাকে ম্যান্ডেট দেয় নাই, দেশের সংখ্যাগরিষ্ঠ লোক ম্যান্ডেট দিছে, বাট অনেক অংশের লোক তো তাকে প্রধান বলে মানে না। ঠিক আছে, এটা কিন্তু ট্রু, মানে ভোটের সিস্টেমটা তো না, দলের প্রধান যে, দ্যাট মিন্স কি, সে তো তার দলের প্রতি তার সহানুভূতি বা তার বেশি থাকবে। সো একজন নিরপেক্ষ মানুষ দেশের প্রধানমন্ত্রী হতে হবে। যে কোনো দলের প্রধান, তার মানে তো সে তো তার দলের প্রতি বেশি টান থাকবে, এটা খুব স্বাভাবিক। সো দলের যে প্রধান, সে দেশের প্রধানমন্ত্রী থাকাটা আমার কাছেও যুক্তিযুক্ত না। সো এই যে জুলাই সনদের যে পরিবর্তনগুলো আসছে, এগুলোর জন্য গণভোটে আমি হ্যাঁয়ের পক্ষপাতী। সো আমরা হ্যাঁ ভোট দিয়েছি। আপনারাও সবাই যার যেটা মত, আপনাদের স্বাধীনতা অনুযায়ী সেটাতে ভোট প্রদান করুন, এবং ডেফিনেটলি সবাই ভোট দিন। সবচেয়ে বড় কথা, আপনার ইচ্ছা মতো দিন, ভোটটা কেউ নষ্ট করবেন না। আপনার যেটা মত সেটা আপনার ভোট প্রয়োগের মাধ্যমে প্রকাশ করুন। এবারে নির্বাচনে কিন্তু ভোট হবে 2টা, একটা হচ্ছে সংসদে আপনার পছন্দের প্রার্থী নির্বাচন, আরেকটা হচ্ছে গণভোট। প্রার্থী নির্বাচন আপনি আপনার পছন্দ মতো দিবেন, আমিও আমার পছন্দ মতো দিয়েছি। এটা নিয়ে আসলে রেশানলের কিছুই নেই। আমাদের একজনের সাথে আরেকজনের মতের মিলবে না তার মানে আমরা একজন আরেকজনের শত্রু হয়ে যাচ্ছি, এমনটা কিন্তু না। কারণ আমরা সাধারণ জনগণ, আজকে যাকে ভোট দিচ্ছি সে যদি 5 বছরে ভালো কিছু করতে না পারে, ডেফিনেটলি আমরা পরবর্তী নির্বাচনে আমাদের প্রার্থী নির্বাচন করব ডিফারেন্ট কাউকে। আমরা যারা দল করি না, আমরা কিন্তু এমনই, মানে আমরা সাধারণ নাগরিক, আমাদের পছন্দও চেঞ্জ হয়, ওই অনেকটা গোল আলুর মতো। কারণ যেহেতু কোনো দল করি না, তাই কে খারাপ করছে, কে ভালো করছে, কে কখন খারাপ করছে, কে কখন ভালো করছে, এই সব কিছুর হিসাব নিকাশটা আমাদের চোখে খুব সুন্দরভাবে চলে আসে। আর এই জন্যই কিন্তু আজকে আমি যাকে ভোট দিচ্ছি, হয়তো 5 বছর পরে আমি তাকে ভোট নাও দিতে পারি। কেন? এই 5 বছরে তার কার্যকলাপে বলে দিবে যে নেক্সট নির্বাচনে আমি তাকে ভোট দিব কিনা। আসলে আমাদের বাংলাদেশিদের অবস্থা হয়ে গেছে অনেকটা কোণঠাসা অবস্থা। আমাদের যেদিকে তাকাই সব দিকেই খারাপ, ভালো কাকে বলবো বলেন? তবে এর মধ্যে থেকেও আমাদেরকে বেছে নিতে হবে মন্দের ভালোটা। 19 আর 20, ডেফিনেটলি আমার চোখে যাকে 19 মনে হবে তাকেই আমি বেছে নিব, মন্দের ভালো যেটা আর কি। আচ্ছা, এবার আসছি গণভোটের কথা। যেই ভোটটা কিন্তু অনেকেই বুঝতেই পারছেন না যে গণভোট আসলে জিনিসটা কি। অনেকেই 71-এর সাথে মিলিয়ে ফেলছেন যে গণভোট হচ্ছে হ্যাঁ মানে 71 বিরোধী, আর না মানে 71-এর পক্ষে। বিষয়টা আসলে মোটেও এরকম না। আজকে যদি 71 না হতো তাহলে আমরা বাংলাদেশি পেতাম না। সো অবশ্যই আমরা প্রতিটা বাংলাদেশি 71-এর পক্ষে। সেই সাথে এটাও মানতে হবে যে আজকে যদি
চব্বিশের আন্দোলন না হতো তাহলে এই যে ভোটটা হচ্ছে প্রার্থী নির্বাচনের ভোট, এটারই তো সুযোগ পেতেন না আপনি। একটা জিনিস খেয়াল করে দেখেন, এই প্রার্থী নির্বাচনের ভোটে যে দলগুলো অংশগ্রহণ করছে এবার, তার কোনো দল কি নির্বাচন করারই সুযোগ পেত যদি চব্বিশের আন্দোলন না হতো? সো যারা মনে করছেন যে গণভোটটা একাত্তরের বিরোধী, তারা আমাকে একটা রিজন দেখান। গণভোটের যে কতগুলো এজেন্ডা আছে, এই এজেন্ডার মধ্যে একটা এজেন্ডা দেখান যেটা একাত্তরের বিরোধী হয়। আমি তো পড়ে দেখেছি, সবগুলো পড়ে দেখেছি, আমার মাথায় একটাও আসে নাই যেটা আমাদের স্বাধীনতা বিরোধী। একাত্তরও আমাদের, চব্বিশও আমাদের। যদি আপনার কাছে একটাও মনে হয় যে গণভোটে হ্যাঁ মানে সেটা একাত্তরের স্বাধীনতা বিরোধী, আপনি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি কথা দিচ্ছি, আমি ওই জিনিসটা প্রকাশ্যে তুলে ধরবো। কারণ একজন ইনফ্লুয়েন্সার হিসাবে আমি মনে করি যে হ্যাঁকে হ্যাঁ বলা, নাকে না বলা, সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা আমাদের উচিত। আমরা যেহেতু কোনো রাজনীতি করি না, কোনো দল করি না, তাই যেটা আমাদের চোখে ভালো লাগবে সেটা উপস্থাপন করাও আমাদের নৈতিক দায়িত্ব, যেটা আমাদের কাছে খারাপ মনে হবে সেটা উপস্থাপন করাও আমাদের নৈতিক দায়িত্ব। আমি কিন্তু আপনি কোন দলে ভোট দিবেন না দিবেন এটা নিয়ে কোনো কথা বলার অধিকার রাখি না, কারণ এটা প্রতিটা নাগরিকের নিজস্ব অধিকার, গণতান্ত্রিক অধিকার। কিন্তু হ্যাঁ ভোটের পক্ষে এটার পেছনে আমার কাছে তো অনেকগুলো রিজন রয়েছে। রিজন নাম্বার 1, গণভোটে হ্যাঁ হলে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিন্ত থাকবে। আমরা প্রবাসীরা যারা এতগুলো মানুষ, কোটি কোটি মানুষ দেশের বাইরে রয়েছি, তাদের তো বাংলাদেশের নাগরিক বা গণতান্ত্রিক একটা অধিকার রয়েছে। সো এই হ্যাঁ ভোটের মাধ্যমে সেই অধিকারটা কিন্তু নিশ্চিত হবে সংবিধান পরিবর্তনের মাধ্যমে। দ্বিতীয়ত, একজন সরকার প্রধান 2 টার্ম বা 10 বছরের বেশি হতে পারবে না। তার মানে কি বিএনপি, আওয়ামী লীগ, জামাত বা এনসিপি সব 10 বছর পরে গায়েব হয়ে যাবে? বিষয়টা কিন্তু এরকম না। এই যে গণভোটের হ্যাঁ মানে সংবিধানের পরিবর্তনটা আসছে, এবং এটার মেইন একটা এজেন্ডা হচ্ছে একজন মানুষ যে কোনো দল থেকে সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে প্রধানমন্ত্রী হবে, সে 2 টার্মের বেশি বা 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। তার দলের অন্যান্য যারা যোগ্য নেতারা আছে তাদেরকে দেশ গড়ার অংশীদার করার জন্য, মানে বিএনপি থাকবে, জামাত থাকবে, এনসিপি থাকবে, আওয়ামী লীগ থাকবে বা অন্যান্য যতগুলো দল আছে ছোট বড় সব দল থাকবে। কিন্তু একটা দল থেকে সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে যখন নির্বাচিত হওয়ার পরে একজন মানুষ একবার প্রধানমন্ত্রী হচ্ছে, মানে 5 বছরের জন্য, সে গ্যাপ দিয়ে বা পরপর 2 বছর, 10 বছর সর্বোচ্চ প্রধানমন্ত্রী হতে পারবে। এরপরে তার দল থেকে অন্য কোনো যোগ্য নেতা বা নেত্রী প্রধানমন্ত্রী হবে। সো এই যে চেঞ্জেসটা জুলাই সনদের একটা মূল ভিত্তি, এটাও কিন্তু আমাদের অনেক জরুরি। এতে করে কি হবে জানেন? প্রতিটা দলের নেতা নেত্রীদের মাঝে এই প্রতিযোগিতা থাকবে যেন তারা ভালো কিছু করতে পারে, যাতে পরবর্তীতে তার দল থেকেই সে প্রধানমন্ত্রিত্ব পেতে পারে। এই কারণেই আমি সবসময় বলি যে পরিবারতন্ত্র না, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। কারণ একটা দলে অনেক যোগ্য নেতা আছে, তাদেরকেও সুযোগ দেওয়া উচিত দেশ গড়ায় অংশ নেওয়ার জন্য। সো এই কারণেই গণভোটে হ্যাঁ। এর পরের কারণ, একটা দেশের নাগরিকের মৌলিক অধিকারগুলো ক্ষুণ্ণ করা যাবে না, কেউ সরকার প্রধান বা সরকার পক্ষ থেকে চাইলেই পারবে না। যেমন হুটহাট করে জরুরি পরিস্থিতিতে চাইলেই ইন্টারনেট বন্ধ করতে পারবে না। জুলাই আন্দোলনের সময়ের কথা চিন্তা করেন তো, আপনারা একজন মানুষও কি চান যে সরকার তার ইচ্ছা মতো, তার সুবিধা মতো প্রয়োজন হলেই ইন্টারনেট বন্ধ করে দিক, জনগণ সব জায়গা থেকে বিচ্ছিন্ন হয়ে যাক? যদি না চান তাহলে গণভোটে হ্যাঁ দিন, আর যদি চান তাহলে নায়ের অপশন তো আপনার কাছে খোলা রয়েছেই। এর পরের কারণ, একটা সরকার প্রধান বা প্রধানমন্ত্রীর হাতে যাবতীয় ক্ষমতা থাকবে না যে সে চাইলেই বিচার বিভাগকে কন্ট্রোল করতে পারবে। মানে আমাদের বাংলাদেশের যে বিচার বিভাগটা রয়েছে, বিচার বিভাগ স্বাধীন থাকবে, স্বাধীনভাবে আইনি বিচার প্রক্রিয়া করতে পারবে। গণভোটে হ্যাঁ মানে আপনি সংবিধানে এই পরিবর্তনটা চান। এর পরের যে কারণটা, গণভোটে হ্যাঁ মানে সরকার প্রধান চাইলেই তার নিজের ইচ্ছা মতো সংবিধান পরিবর্তন করতে পারবে না পরে আর কখনোই। প্রতিবারই সংবিধান পরিবর্তন করার জন্য আমার এবং আপনার মতো আরও 10 জন 100 জন নাগরিক বাংলাদেশে যারা আছি তাদের প্রত্যেকের এরকম একটা গণভোট দরকার হবে। আমরা যারা বাংলাদেশের নাগরিক আছি, আমি আপনি মিলে ডিসাইড করব যে সংবিধান পরিবর্তন হবে কি হবে না, বা কোনটা হবে। আপনি কি চান না যে আপনার হাতে এই ক্ষমতাটা আসুক, জনগণের হাতে এই ক্ষমতাটা আসুক,
সরকার প্রধান বা সরকারের হাতে ইচ্ছামতো এই ক্ষমতাটা না থাকুক, যখন তখন তাদের সুবিধা মতো সংবিধানটা চেঞ্জ করে ফেলে। যদি আপনি চান ক্ষমতা জনগণের হাতে আসুক, তাহলে হ্যাঁ ভোট দিন। আর যদি আপনি চান ক্ষমতা সরকারের হাতেই থাকুক, ইচ্ছে মতো যখন তখন যা প্রয়োজন তাদের সংবিধান চেঞ্জ করে ফেলুক, জনগণের মতামত নেওয়ারও প্রয়োজন নেই, তাহলে না ভোট দিন। এরকম আরও অনেকগুলো এজেন্ডা রয়েছে জুলাই সনদের, আপনারা চাইলে অনলাইনে সার্চ করে সেগুলোর ডিটেলস পড়ে নিতে পারেন। এবং যারা অনলাইনে এরকম কমেন্টে অনেক বেশি আজে বাজে মানে কাদা ছোড়াছুড়ি করছেন, তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা একটা রিজন আমাকে দেখান, যে রিজনটা ৭১-এর সাথে সাংঘর্ষিক। আমাদের স্বাধীনতা ৭১-এও এসেছে, আমরা ২৪কেও অস্বীকার করতে পারি না। আজকে আমি আপনি এই যে কথা বলছি, এই যে আমার মতো একজন চুনোপুটি আজকে এই ভিডিওটা বানাতে পারছি, কেন জানেন? ২৪-এর কারণে। ২৪ না আসলে এই ভিডিওটা আমি বানাতে পারতাম না। আমার ওই গার্ডসই নাই, কারণ আমি একটা ভিতুর ডিম। আর আমাদের হচ্ছে আরেকটা আসছে হচ্ছে যে এটা হচ্ছে মেইন যে ভোটটা, ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপার। তো এটাতে আমাদের যাকে পছন্দ, আমাদের কুষ্টিয়া ৩ আসন থেকে 6 জন আছে। হ্যাঁ, 6 জনের মধ্যে থেকে আমরা বেছে নিব আমাদের প্রার্থীকে। এবং এইটা আমরা এই ইয়েলো খামে করে আবার ভরে আমাদের এখানকার নিকটস্থ পোস্ট অফিসে দিয়ে দিব, যেটা বাংলাদেশে ইলেকশন হচ্ছে 12ই ফেব্রুয়ারি, তার আগে বাংলাদেশে পৌঁছে যাবে। তো বেসিক্যালি বাংলাদেশের আগে, মানে বাংলাদেশে যারা অবস্থান করছেন বাংলাদেশের নাগরিক, তাদের আগে বিদেশে অবস্থান করা বাংলাদেশি নাগরিকরা ভোট দিয়ে দিচ্ছে। সো যারা আপনারা বাংলাদেশে আছেন তারা কিন্তু ভোট দিবেন হচ্ছে ফেব্রুয়ারির 12 তারিখে, রাইট? আর আমরা যারা বিদেশে প্রবাসী আছি বাংলাদেশিরা, তারা ভোট দিচ্ছি 21 তারিখ থেকে স্টার্ট হয়েছে না? 21 থেকে 25। 21শে জানুয়ারি থেকে 25শে জানুয়ারির মধ্যে ভোট দিয়ে এটা আমরা রিটার্ন পাঠাচ্ছি বাংলাদেশে, যেন 12ই ফেব্রুয়ারির আগে এটা পৌঁছে যায় নির্বাচন কমিশনের কাছে। এবং আমাদের সারাদিন গণভোটে হ্যাঁ ভোট দিন, বাকি যাকে ইচ্ছা তাকে দিন। হ্যাঁ, আপনার প্রার্থী যেমন সে হতে পারে, বাট গণভোটের সাথে থাকুন, এটাই রিকোয়েস্ট। সো এই যে এটা প্রার্থী নির্বাচনের ব্যালট পেপার, এটা সবার প্রত্যেকের নিজস্ব, আর এটা হচ্ছে গণভোটেরটা আলাদা। 2টা ভোট হবে কিন্তু এবার। সো আমরা হচ্ছে এই যে 2টা ব্যালট পেপার, একটা হচ্ছে গণভোটেরটা আর একটা হচ্ছে আমাদের প্রার্থী নির্বাচনেরটা। এটা যাবে হচ্ছে সাদা খামে, না? সাদা খামে, আলাদা আলাদা করে সিস্টেম। সাদা খামে দিয়ে দিলাম, আর এটা তুলে মেরে দিব। জীবনে প্রথম ভোট দিচ্ছি তো খুব এক্সাইটেড আমি। এই যে আমার ভোটটা আমি ইংল্যান্ড থেকে দিয়ে দিলাম। এটা আজকে হচ্ছে জানুয়ারির 24 তারিখ, যেটা ফেব্রুয়ারির 12 তারিখের আগে বাংলাদেশে পৌঁছায় যাবে ইনশাল্লাহ। আর ফেব্রুয়ারির 12 তারিখে বাংলাদেশে বসে বাংলাদেশের অন্যান্য নাগরিক যারা ভোট দিবে তাদের সাথে আমার ভোটটাও একসাথে গণনা হবে ইনশাল্লাহ। আর অঙ্গীকারনামাটা এবং আমাদের ভোটের যে পেপারটার সাদা খাম, এটা পরবর্তীতে আবার একটা হলুদ খামে দিয়ে আমরা এটা পাঠিয়ে দিব এবার বাংলাদেশে। কুষ্টিয়া 3 আসনের ভোটার আমি। আমার বাসা প্রত্যেকেই কুষ্টিয়া 3 আসনের, না? তুমিও তো 3 আসনের, তোমরা 2 ভাই? ও, আমরা তো একই এলাকার লোক, ভুলে গেছিলাম। আমার ভোটার রেজিস্ট্রেশন করা আমার বাবার বাড়ি থেকে, তো শ্বশুর বাড়িও যেহেতু একই এলাকায়, আমি এর জন্য পরবর্তীতে চেঞ্জ করি নাই, ওই আমার বাবার বাড়ির ওখানেই আছে। বাট ভোট দিলাম জীবনে এই প্রথম। শোভন ভোট দিছে আগে? আপনাদের থেকে আমি ভোট দিছি, পৌরসভা ভোট দিছি, বাট হচ্ছে ইয়েতে দিইনি। কি লাইফের অলমোস্ট 2/3 শেষ হয়ে যাচ্ছে। ভোটই দিতে পারেনি। ভাই আমার চাইতে 14 বছরের বড়, তাও একসাথে প্রথম ভোট দিলাম। আরে আমাদের খরণ করা হয়েছে। আমি ভোট দেওয়ার জন্য নির্বাচন কেন্দ্রে গেছি, মানে যখন দেশে ছিলাম ভোটের সময়, যায় শুনি আমার ভোট নাকি কে আগে দিয়ে চলে গেছে। আমি যায় পরে ঝগড়া করছিলাম, আরে ভাই মানুষ আমি, আমার ভোট কেমনে অন্যজন দিয়ে যায়? আমার ভোটার আইডি কার্ড আমার কাছে, আমি উপস্থিত এখানে, তাদের কাছে কোনো উত্তর নাই। পরে মানে কি, এগুলো তার আসলে কিছু বলার নাই।
দেখেন, বাংলাদেশে এত বছর ছিলাম, ভোটার ছিলাম বাংলাদেশের, কিন্তু কখনো সশরীরে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারি নাই। বিদেশে এসে এই বছর প্রথম ভোট দিচ্ছি, আর তারপরে হচ্ছে এই যে এখন ভোট পাঠাচ্ছি। তবে আমার এটা বলতেই হয়, ডক্টর ইউনূসকে অন্য সব কিছু বাদ এই একটা জিনিসের জন্য হি ডিজার্ভ মানে একটা বড় বড় ধরনের থ্যাঙ্কস, বিকজ এই যে প্রবাসীদের ভোট দেওয়ার অধিকারটা যে আমরা পাইলাম, এই যে চিন্তাটা, এটাই তো নতুনত্ব, পরিবর্তন। এটা একটা বড় পরিবর্তন, এটা একটা বড় পরিবর্তন। এবং এই পরিবর্তনটা সবথেকে বড় বিষয় হচ্ছে এই পরিবর্তনটা মানে ক্যারি ফরওয়ার্ড হবে, কন্টিনিউ থাক, আমরা এটাই চাই। থাকবে তো অবশ্যই, কারণ একবার আমি দিছি, আমি তো নেক্সট বারে যদি কোনো সরকার এসে যদি এটা বাদ দেয়, আমি তো সেটা মানবো না, শাটডাউন রেমিটেন্স করে দেবো। শাটডাউন রেমিটেন্স, হ্যাঁ। আমি যে পৌরসভা নির্বাচনে ভোট দিছি, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে একটা বিশেষ দলের সিল মারা ছিল। তোমার ভোটে আগে মারা ছিল? হ্যাঁ, ব্যালটে মারা ছিল। আয় হায়। আমি জীবনে প্রথম ভোট দিতে গেছি, প্রথম আমি ওই ব্যালট দেওয়ার রুমে ঢুকছি, ঢোকার পরে দেখছি মারা। তাহলে আমি দিবই না, আমি সবগুলাতে সিল মেরে দিয়ে চলে আসছি। মানে তুমি নষ্ট করে দিয়ে আসছো? আমার ভোটটা না ভোট হবে, মানে নষ্ট করে আসছো ভোট। হ্যাঁ, তুমি আমার আগে না দিয়ে রাখলে হয়তো আমি তাকেই দিতাম, কিন্তু আমি তো এভাবে আগে থেকে দিয়ে রাখা মানবো না। আমি সবগুলাতে মেরে দিয়ে চলে আসছি, মানে একটার বেশি মারলে ওটা তখন না ভোট হয়ে যায়। হ্যাঁ, যে হচ্ছে ভোট নষ্ট করে দিলাম আমি আমার। এটা তো গণতন্ত্রের অধিকার ক্ষুণ্ণ করা। তো যাই হোক, আমরা চাইবো যে পরবর্তীতে যে সরকারি আসুক, যে দলই আসুক, গণতন্ত্রের অধিকারটা যেন তারা অক্ষুণ্ণ রাখে এবং প্রবাসীদের এই ভোটাধিকারটাও যেন অক্ষুণ্ণ থাকে। আমি জানি আমার আজকের এই ভিডিওর পরে আমাকে অনেক গালিগালাজ করবেন, অনেকে অনেক রকম বকা দিবেন, এটা করবেন সেটা করবেন। তবে একটা কথা মনে রেখেন, আমি আসলে কিসে ভোট দিয়েছি এটা তো আপনি জানেন না। আমার ভোট আমি ভেবে চিন্তে সৎ, যোগ্য এবং ন্যায় মানুষকেই দিব। কিন্তু সেই সাথে আমি একটা কথাও বলতে চাচ্ছি, যে এই কথাটা বললেই কিছু মানুষ আমাকে এসে বলতেছেন আমি গুপ্ত। কেন রে ভাই, আর যেসব দল আছে তারা কি সৎ না, তারা কি যোগ্য না? তাহলে কথার হিসাবটা কি দাঁড়ালো? সে যেটাই হোক, সরকার আমাদের সংখ্যাগরিষ্ঠ ভোটে যে দলই গঠন করুক, আমার রিকোয়েস্ট থাকবে গণভোটটা হ্যাঁ যুক্ত হোক, এবং যে সরকার গঠন করুক, গণভোট হ্যাঁ যে এজেন্ডাগুলো এগুলো বাস্তবায়ন করুক। এগুলো বাস্তবায়ন হলে দলও টিকবে, সাধারণ জনগণের গণতান্ত্রিক অধিকারটাও ফিরে আসবে। আমরা সাধারণ জনগণ বেশি কিছু চাই না, আমরা শুধু এতটুকুই চাই যে দেশটা ভালো থাকুক, আমরা সবাই ভালো থাকি। হ্যাঁ, অনেকেই এখন বলবেন যে প্রবাসে বসে আপনারা উস্কানি দেন। আপনি আমাকে একটা জিনিস দেখান যে জিনিসটা প্রবাসীরা উস্কানি দিয়েছে, খারাপ কোনো কিছু বলেছে। হ্যাঁ, ভালো বললে কিছু মানুষের লাগে, এবং আপনি বিশ্বাস করেন যেই মানুষগুলো লাগবে, কমেন্টে এসে যারা এই ধরনের কথাগুলো বলবে তাদের প্রোফাইলটা জাস্ট একটু ক্লিক করে দেখে আসবেন, যে তাদের প্রোফাইলে স্ক্রল করলে দেখা যায় তারা কোনো না কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের ছত্রছায়ার লোক। কোনো নিউট্রাল লোকের না সত্য কথাতে লাগে না। যেমন আমি একজন নিউট্রাল নাগরিক হিসাবে বলছি, আমাকে যদি কেউ এসে গুপ্ত বলে তাও আমার লাগে না, কেউ যদি আমাকে স্বৈরাচারী বলে তাও আমার লাগে না, কেউ যদি এসে আমাকে চাঁদাবাজ বলে তাও আমার লাগে না, কেউ যদি এসে আমাকে দালাল বলে তাও আমার লাগে না। কেন জানেন? কারণ আমি জানি যে আমি রাজনীতি করি না। আমি জানি যে আজকে আমি যাকে মন্দের ভালো বলে নির্বাচন করতে চাচ্ছি প্রার্থী হিসাবে, 5 বছর দেখব, ভালো না লাগলে আমি ডিফারেন্ট কোনো প্রার্থীকে ভোট দিব। খুব সহজ আমার হিসাব। আমার ভোট ইধারকে উধার হয়, কারণ আমি গোলালু, এবং আমি জানি বাংলাদেশের সাধারণ জনগণ প্রতিটা মানুষ গোলালু। এই অর্থে গোলালু যে আমরা কোনো দল করি না, কোনো দল খারাপ করছে এটা দেখার পরও সেই দলেই আমার ভোট দিতে হবে, সেই দলেরই চামচামি করতে হবে, এরকমটা আমরা করি না। আমরা যাকে পছন্দ করি তাকে ভোট দেই এবং আমাদের পছন্দের চেঞ্জ হয়। এবং আমি আশা করব আমি যে দলকে পছন্দ করছি বা আপনি যে দলকে পছন্দ করছেন, যে দলই সংখ্যাগরিষ্ঠ ভোটে সরকার দল গঠন করুক না কেন, সেটা বাংলাদেশের জন্য গঠন করুক, কারণ দিন শেষে আমরা সবাই বাংলাদেশি। সো এই কাদা ছোড়াছুড়ি করে আসলে কোনো লাভ নেই। কাদা ছোড়াছুড়ি করে আসলে অভদ্রতা, মূর্খতা, অজ্ঞতা এগুলো ছাড়া আর কিছুই প্রকাশ পায় না। ভালো থাকবেন সবাই। আর হ্যাঁ, বাংলাদেশের নাগরিক হিসাবে আমি চাই আমার এই গণতান্ত্রিক অধিকারটা বজায় থাকুক এবং সব সময়ের জন্য থাকুক। এই জন্যই আমি গণভোটে হ্যাঁর পক্ষে, কারণ সংবিধানগুলো এইভাবে চেঞ্জ হওয়াটা খুব জরুরি। ক্ষমতা একটা মুষ্টিগত সরকারি দলের হাতে থাকার থেকে পুরো জনগণের হাতে থাকাটা জরুরি। জনগণ ডিসাইড করবে।